হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা যেহেতু সবাই ফিজিক্সের ছাত্র, তো আজকে আমরা জানবো যে ফিজিক্স জিনিসটা কী, পদার্থবিদ্যা বলতে আমরা কি বুঝি এবং পদার্থবিদ্যা কেনই বা আমরা পড়ব। তো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে পদার্থবিদ্যা কী। পদার্থবিদ্যার মধ্যে কী আছে? পদার্থ আর বিদ্যা। এবার বিদ্যা বলতে তো জানো, স্টাডি বা পড়াশোনা। আর পদার্থ বলতে আমরা কি বুঝি? যে প্রকৃতির বিভিন্ন উপাদান, প্রকৃতির বিভিন্ন উপাদান। আর প্রকৃতির উপাদান বলতে আমরা কি বুঝি? যে যে কোনো জিনিস যেগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই, যেগুলো সব কিছু মিশিয়ে আমাদের প্রকৃতি বা আমাদের যে পরিবেশ তৈরি হয়, সেগুলোই পদার্থ। কীরকম? যেমন ধরো, আমরা বায়ু দেখতে পাই, তাই তো? বায়ু, জল, মাটি, এগুলো সব এক একটা উপাদান, এক একটা পদার্থ। তারপর ধরো পাথর, বালি, লোহা, সমস্ত কিছুই। এবার তাদের মধ্যেও আবার বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, যে পদার্থ বিভিন্ন রকমের। যেমন ধরো, একটা হচ্ছে সলিড, বা যেটাকে আমরা বাংলাতে বলি কঠিন পদার্থ। যেমন ধরো লোহা। লোহা হচ্ছে কঠিন পদার্থ, কারণ এটা খুব শক্ত এবং সেটা ভাঙতে আমাদের খুব কষ্ট হয়। এবং কঠিন পদার্থ আমরা কেন বলি, মানে কেন সেটাকে কঠিন পদার্থ বলছি, তারও কারণ আছে। এবার আরও বলি যে কঠিন পদার্থ হলো, তারপরে হচ্ছে লিকুইড, যেটাকে আমরা বলি তরল পদার্থ। আর হচ্ছে গ্যাসীয় পদার্থ। লিকুইড বা তরল পদার্থ বলতে যেমন ধরো আমরা জল, দুধ, এগুলোকে বলি তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থ মানে যেগুলো ভেসে বেড়ায়, ভাসে, সেগুলো হচ্ছে গ্যাস পদার্থ, যেমন হচ্ছে আমাদের বায়ু। এবার এদের মধ্যে পার্থক্যটা কী, তাই তো? এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই, যে কঠিন পদার্থের দেখবে যে যদি তুমি একটি লোহার নাও, দেখবে একটা তার প্রপার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আয়তন আছে, এবং তার একটা আকৃতি আছে, যে কীরকম সে দেখতে। তো তার আকৃতিও আছে, মানে আকার আছে, আয়তনও আছে। তো কঠিন পদার্থের সবসময় দুটো পদার্থই থাকবে, দুটো ধর্ম থাকবে। একটা হচ্ছে আকার থাকবে, আর একটা হচ্ছে আয়তন থাকবে। দুটোই থাকতে হবে কঠিন পদার্থের ক্ষেত্রে। যেমন লোহার ক্ষেত্রে দুটো আছে, একটা আকার আছে এবং একটা আয়তন আছে। এবার যদি ধরো তরল, তুমি জল বলো, জলের কি আকার আছে? তুমি জলকে যখনই কোনো পাত্রে রেখে দেবে, দেখবে যতটা তুমি জল দাও, সাপোজ তুমি একটা 5 লিটার জল রাখলে, এবং তুমি যতক্ষণ এটা গ্লাসে রাখলে এরকম লাগছে দেখে। এবার সাপোজ তুমি গ্লাসটাকে এরকম বড় করে দিলে, মানে তার যে ব্যাসার্ধ সেটাকে বাড়িয়ে দিলে, তাহলে দেখবে জলটা অনেকটা নিচে নেমে চলে এলো। তার মানে আকার তো চেঞ্জ হয়ে গেল। আগে এরকম আকার ছিল, এখন এরকম আকার হয়ে গেল। তার মানে জলের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। কারণ এখানেও 5 লিটার তার আয়তন ছিল, যে কতটা জল আছে এখানে কিন্তু সেই ততটাই জল থাকবে। তার মানে কি আয়তনটা সবসময় সমান থাকবে। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে আকার নেই কিন্তু আয়তন আছে। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যে আকারও আছে, আয়তনও আছে, কিন্তু
তরল পদার্থের আকার নেই, আয়তন আছে। এবার ধরা যাক গ্যাসীয় পদার্থ বায়ু। বায়ুর ক্ষেত্রে কী হবে? বায়ুর ক্ষেত্রে দেখবে তুমি না কোনো আকার আছে, না কোনো আয়তন আছে। যদি আকার থাকতো তাহলে আমি কোনো একটা আকারে কোনো একটা দেখতে পেতাম যে গোল না লম্বা না চৌকো। বায়ুর তো সেরকম নেই। তুমি যদি একটা পাত্রে সাপোজ কোনো একটা পাত্রে যদি কোনো একটা গ্যাস বা বায়ু ঢুকিয়ে রাখো, দেখবে পুরোটাতেই ও ভর্তি হয়ে গেছে। এরকম না যে তার অর্ধেক ভর্তি হয়েছে বা কিছু, কারণ সে পুরোটাই দখল করে নেবে। এবার সেই একই পরিমাণ যদি বায়ু তুমি অন্য একটা অন্য বড় জিনিসে তুমি রাখো, সেখানেও দেখবে ওর পুরোটাই ভরে নিয়েছে। কারণ হচ্ছে বায়ুর আকারও নেই আর আয়তনও নেই, তো দুটোই নেই। সেই জন্য এইভাবে আমরা পার্থক্য করি যে পদার্থ তিন ধরনের, একটা কঠিন, একটা তরল, আর একটা গ্যাসীয়। এবার আরও যদি তুমি পড়ো তাহলে জানতে পারবে যে তিন ধরনের, আবার আমরা পদার্থকে তিনভাবে ভাবতে পারি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা যৌগিক, আর একটা মিশ্র। একই রকমভাবে এইভাবে ভাবতে পারি যে মৌলিক, যৌগিক, মিশ্র। এর মৌলিক বলতে আমরা কি বুঝি? মৌলিক বলতে বুঝি আমরা যেটা শুধুমাত্র ওটাই, অন্য কিছু মেশানো নেই। তার মানে যেমন ধরো আমি যদি অক্সিজেন নিই, সাপোজ আমি অক্সিজেন নিলাম, অক্সিজেনে কি থাকে? অক্সিজেন ও থাকে। তো অক্সিজেনে শুধুমাত্র অক্সিজেনই থাকে, অন্য কিছু থাকে না। সেই জন্য সেটা হচ্ছে মৌলিক পদার্থ। এবার যৌগিক বলতে যেমন ধরো আমি যদি কার্বন ডাই অক্সাইড CO2 নিই, এখানে কার্বনও আছে, অক্সিজেনও আছে। তার মানে এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ, যে দুটো পরমাণু, দুটো অ্যাটম আছে, সেটা কার্বন, একটা হচ্ছে অক্সিজেন। তার মানে এটা দুটো আলাদা পদার্থের মিশ্রণ দিয়ে তৈরি, তার জন্য এটা হচ্ছে যৌগিক পদার্থ। অক্সিজেনের ক্ষেত্রে দুটো অক্সিজেন মিলে হচ্ছিল, সেই জন্য অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ। কিন্তু কার্বন ডাইঅক্সাইডে কার্বনও আছে, অক্সিজেন আছে, মানে দুটো ভিন্ন পদার্থ দিয়ে তৈরি, সেই জন্য এটা হচ্ছে যৌগিক পদার্থ। এবার যদি ধরো আমি বলছি বায়ুর ক্ষেত্রে কী থাকে? অক্সিজেন, বায়ুর মধ্যে আমাদের অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, সমস্ত গ্যাস থাকে। তার মানে কি এটা অনেক বিভিন্ন পদার্থের বিভিন্ন কিছুর মিশ্রণে তৈরি, সেই জন্য এটাকে বলা হয় বায়ু হচ্ছে মিশ্র পদার্থ। তা বোঝা গেল, এটা হচ্ছে মৌলিক পদার্থ, যেটা শুধুমাত্র একই ধরনের পরমাণু দিয়ে তৈরি, যেটা অক্সিজেন। যৌগিক পদার্থ, যেটা হচ্ছে বিভিন্ন দুটো বা তিনটে মানে পদার্থ দিয়ে তৈরি, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আর যে মিশ্র হচ্ছে বিভিন্ন অনেকগুলো পদার্থ তৈরি, যেমন ধরো বায়ু। আমি যদি বালি ধরি, বালির মধ্যেও অনেক কিছু থাকে, মাটি, এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মিশ্র পদার্থ। ওকে, এবার পদার্থের পরিমাপ, মানে আমরা তো পদার্থ জানলাম, পদার্থের পরিমাপ করবো কী করে? মানে কতটা পদার্থ বা পদার্থের দৈর্ঘ্য কতটা। তো সাপোজ যদি কোনো আমি একটা কিছু নিই এরকমভাবে, তাহলে তার একটা দৈর্ঘ্য থাকে, যে কতটা তার দৈর্ঘ্য। তো সেটা আমাকে তো পরিমাপ করতে হবে, এবং সেটা কীভাবে পরিমাপ করব, তাই তো? এবার পদার্থ কিন্তু বিভিন্ন, দৈর্ঘ্যটা কিন্তু বিভিন্ন হতে পারে। যদি তুমি একটা অ্যাটম নিয়ে নাও, তাহলে দেখবে 10⁻⁸ সেমি, মানে হচ্ছে 10⁻10 মিটার। এটাকে বলা হয় মিটারটাকে, 10⁻10 মিটারকে বলা হয় অ্যামস্ট্রং, এটাকে বলা হয় অ্যামস্ট্রং। তো একটা অ্যাটম বা পরমাণুর ক্ষেত্রে যে তার দৈর্ঘ্য হচ্ছে 10⁻10, মানে হচ্ছে পয়েন্টের পরে 0,0,0,0,0,0,0, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এত মিটার, মানে 0.0000000001 মিটার, এটা হচ্ছে একটা পরমাণুর দৈর্ঘ্য। এবার যদি তুমি একটা আমাদের পৃথিবী, আমাদের তারপরে হচ্ছে আমাদের ইউনিভার্স আছে, সেখানে হচ্ছে গ্যালাক্সি আছে বিভিন্ন, সো গ্যালাক্সি আছে, তার দৈর্ঘ্য কতটা?
তো এইগুলো তো আমরা এগুলো আমরা মানে মেজার করতে পারি, মিটার দিয়ে আমরা মেজার করতে পারবো না, এগুলো অনেক বড়, প্রচুর হাজার হাজার কিলোমিটার, লাখ লাখ কিলোমিটার, সেগুলোকে আমরা বলি আলোক বর্ষ দিয়ে মাপি, আলোক বর্ষ। তো এটার হচ্ছে একটা গ্যালাক্সির ক্ষেত্রে, সাপোজ এটা একটা গ্যালাক্সি, এর দৈর্ঘ্য হচ্ছে ডায়ামিটার, যেটা বলে আমরা ব্যাস, 1,52,000 আলোকবর্ষ, যেটা অনেক বেশি। তো আমাদের যে প্রকৃতি, সেখানে তুমি বিভিন্ন ধরনের মানে পুরো একটা অ্যাটম থেকে শুরু করে পুরো তুমি ইউনিভার্স অব্দি গেলে দেখবে একটা বিভিন্ন রেঞ্জের দৈর্ঘ্য তুমি পাচ্ছ, বিভিন্ন প্রকারের। যেমন দেখবে তুমি সেখানে পৃথিবী আসছে, এখানে একটা পরমাণু আসছে এখানে, আর ইউনিভার্স আসছে এখানে। তুমি বুঝতে পারছো যে কতটা পার্থক্য দৈর্ঘ্যের মধ্যে। তো আমরা আছি এখানে। তো এইভাবে পদার্থের পরিমাপ করতে হয়। ওকে, এবার কিছু কিছু জিনিস আমরা প্রকৃতিতে দেখি যেগুলো আমাদেরকে বিস্ময় করে। যেমন ধরো রামধনু, এবং রামধনু কেন হয় এগুলো তোমরা জানতে পারবে। এবং প্রচণ্ডই মানে পদার্থবিদ্যার যে বেসিক জিনিসগুলো দিয়েই আমরা রামধনুকে ব্যাখ্যা করতে পারি। এই যে 7টা রঙে ভেঙে গেল, কত সুন্দর লাগে দেখতে, বৃষ্টি হওয়ার পরেই আমরা দেখতে পাই। তো এটা ভাঙার কারণই হচ্ছে, সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কি? যখন একটা গ্লাস প্রিজম নিলাম, এটা হচ্ছে একটা গ্লাস প্রিজম, এই পুরোটা। তো গ্লাস প্রিজম বলতে কী বোঝে? একটা কাঁচের জিনিস যেটা হচ্ছে পিরামিড আকারে, সেটা হচ্ছে গ্লাস প্রিজম। এবার একটা যদি সাদা আলো এখানে পড়ে এবং ভিতর দিয়ে গিয়ে বাইরে বেরোয়, তাহলে দেখতে পাবো যে সাদা আলোটা সাদা নেই, এরা বিভিন্ন রঙে ভেঙে গেছে। যেমন লাল, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, মানে যেটাকে আমরা বাংলাতে বলি বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, যেটাকে অ্যাকচুয়ালি হয় আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, আর ইংরেজিতে হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো। এখান থেকে যেটাকে ভিবজিওরও বলা হয়, জি অর। তুমি যদি এখান থেকে দেখো তাহলে দেখতে পাবে ভায়োলেট, ভি ফর ভায়োলেট, তারপর ইন্ডিগো, তারপর ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রেড। তো ভিবজিওর। তো 7টা রঙে ভেঙে যায়। এই জন্যই আমরা রামধনুতেও কিন্তু একই রকম দেখতে পাই, যে সাদা আলো কিন্তু পড়ছে, সূর্য থেকে আসছে, কিন্তু আমরা 7টা রঙই দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে আকাশের মধ্যে যেমন বৃষ্টি হয়, তখন হচ্ছে রেন ড্রপ থাকে, মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা, যেটা জলের ফোঁটা বলি সেটা। এবং যখন পড়ে আর আলোর যেটা বেরোয়, সেটা কিন্তু বিভিন্ন কালারে বেরোয়। সেই জন্যই আমরা রামধনু দেখতে পাই, কারণ এর মধ্যে এটা একটা প্রিজম হিসেবে কাজ করে। এটা হচ্ছে বৃষ্টির একটি বিন্দু। ওকে, এবার শুধুমাত্র রামধনু নয়, আমরা দেখবে আমাদের চারিপাশে, যেমন ধরো আমরা বলতে পারি যে আমরা আকাশকে কেন নীল দেখি, সেটা কি তোমরা জানো? এবার অনেকেই বলে যে সমুদ্র, পৃথিবীতে প্রচুর মানে অনেক 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এবং সেই জন্য আমরা আকাশকে নীল দেখি, যেহেতু সমুদ্র নীল। সেটা নয়। তো আকাশকে নীল দেখার কারণই হচ্ছে যে যেহেতু সাদা আলো, সূর্যের সাদা আলো আমাদের আসে সূর্য থেকে। যদি আমি এটা সূর্য নিই, সূর্য থেকে সাদা আলো আসছে। সাদা আলোটা যখন যায়, তখন এর মধ্যে 7টি রঙ থাকে, এবং 7টা রঙের তরঙ্গ দৈর্ঘ্য বলে একটা জিনিস পড়বে তোমরা, তরঙ্গ হয়। তরঙ্গ দৈর্ঘ্যে বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। এবার নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হয়, মানে তার ফ্রিকোয়েন্সি বা তার কম্পাঙ্ক অনেক বেশি হয়। তো সেই জন্য তার বিচ্ছুরণ কম হয়, মানে তার বিচ্ছুরণ অনেক বেশি হয়। কারণ হচ্ছে যে বিচ্ছুরণ মানে কি, যে সাপোজ ধরো কোনো একটা জিনিস রাখলাম,
আলো এসে পড়লো, সে বিক্ষিপ্ত হচ্ছে, সেটাকে আমরা বলছি বিচ্ছুরণ। এবার নীল আলোর ক্ষেত্রে নীল আলো খুব তাড়াতাড়ি বিচ্ছুরণ হয়ে যায়, মানে বিক্ষিপ্ত হয়ে যায়, ঠিক আছে। এবং সেই জন্য যখনই এবার সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে, যখন সূর্য আর পৃথিবী যদি ধরি, তাহলে সূর্য থেকে আলো আসতে অনেক টাইম লাগছে, তখন যত নীল আলো আছে সমস্ত কিছু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বাকিগুলো আসছে পৃথিবীতে। তো সেই জন্য এই নীল আলোগুলো বিক্ষিপ্ত হয়ে আমাদের আকাশটাকে নীল করে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা আকাশকে নীল দেখি। এবার আরও উদাহরণ আছে, যেমন ধরো সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আমরা আকাশকে লাল দেখি, পুরো লাল হয়ে যায় যখন আমাদের সূর্য ডোবে তখন। তারও একটা কারণ আছে, সেটাও কিন্তু ফিজিক্স থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ হচ্ছে যে আমি যেমন একই জিনিস আমি এখানে বললাম যে নীল আলো যেমন বিক্ষিপ্ত হয়ে যায়, সেরকম লাল আলো বিক্ষিপ্ত হয় না। যদি আমি ধরি লাল আলো কিন্তু বিক্ষিপ্ত হয় না। এবার যখন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কী হয়, যে সূর্য অনেকটা দূরে চলে যায়, তখন আমি যদি আমাদের পৃথিবী ভাবি এরকম, তাহলে পরে সূর্য এখানে থাকছে, ডুবছে সূর্য, তখন সব আলো বিক্ষিপ্ত হয়ে যায়, শুধুমাত্র লালটা থেকে যায়, এবং লালটাই আমাদের আকাশে আমরা দেখতে পাই। তো তো এই যে আমাদের মানে বায়ুমণ্ডল আছে, সেখানটা পুরোটাই আমাদের লাল হয়ে যায়, সেই জন্য আমরা লাল দেখি। তারপরে ধরো মেঘ কেন সাদা হয়, তো একই কারণ, যে মেঘ হচ্ছে কি, যে জলকণায় ভর্তি, এবং লাইট যখন আলো আসছে, প্রত্যেকটা আলোকেই, মানে শুধুমাত্র লাল নয়, নীল নয়, প্রত্যেকটা লাল নীল থেকে সমস্ত কিছুকেও বিক্ষিপ্ত করে দেয়। তার জন্য যে প্রত্যেকটা সাদাটাকেই বিক্ষিপ্ত করে দেয়, জন্য যে জিনিসটাকে ওরা বিক্ষিপ্ত করবে সেটাই হচ্ছে তার মানে রং তৈরি হবে। সেই জন্য মেঘকে আমরা সাদা দেখি, কারণ হচ্ছে পুরো সাদাটাকেও বিক্ষিপ্ত করতে পারে, সেই জন্য। তো এইগুলো হলো বিভিন্ন ফিজিক্সের বা পদার্থবিদ্যা দিয়ে আমরা বিভিন্ন আমাদের যে চারিপাশে দেখি সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। এরকম আরও অনেক আছে, যেমন ধরো অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস সম্বন্ধে তোমরা পড়ে থাকবে, যে রাতেরবেলায় খুব সুন্দর কালার আকাশে দেখা যায়, বিভিন্ন রকমের জিনিস। তো সেইগুলো সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়। এবার হচ্ছে একটা প্রশ্ন, যে আমরা তাহলে ফিজিক্স কেন পড়ব, ফিজিক্স পড়ার কারণ কি? ওকে, তো এবার হচ্ছে কোশ্চেন হচ্ছে ফিজিক্স কেন পড়ব। তো ফিজিক্স কী সেটা বুঝলাম, ফিজিক্স কেন পড়ব। ফিজিক্স পড়লে কি হয়? ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যা যেটা বলে। পদার্থবিজ্ঞান কি করে, আমাদের যে প্রকৃতির রহস্যগুলোকে উদ্ঘাটন করে। প্রকৃতির রহস্য মানে যেগুলো আমরা আগে জানতাম না, যেগুলো ছিল এবং ওগুলো জানছি, আমরা পদার্থবিজ্ঞান পড়ে সেগুলো জানছি। যেমন ধরো আমরা জানতাম যে লোহা বা তামা এগুলো জানতাম আগে, কিন্তু তার ভিতরে কি আছে, আমি যদি যদি এক খণ্ড লোহাকে ভাঙতে শুরু করি, তাহলে লাস্টে কী পড়ে থাকবে, একটা অ্যাটম পড়ে থাকবে, একটা পরমাণু পড়ে থাকবে। এই পরমাণুর ভিতরে কি আছে সেটা আমি জানতে পারছি পদার্থবিজ্ঞান পড়ে, পদার্থবিজ্ঞানের মাধ্যমেই জানতে পারছি। তো তার মধ্যে কি থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস থাকে। তো ইলেকট্রনগুলো কী হয়, ওই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন থাকে, আর ইলেকট্রনগুলো তার চারিপাশে ঘোরে। যেমন আমাদের সূর্য আছে, সূর্যর চারিপাশে বিভিন্ন গ্রহ ঘোরে, সেরকম। তো এই যে একটা রহস্য, প্রকৃতির রহস্য, এটা অজানা ছিল অনেক দিন ধরে, সেটা পদার্থবিজ্ঞান পড়েই কিন্তু আমরা জানতে পেরেছি। সেরকমই এই যে আমাদের মানব দেহ বা এই যে গাছ, তাদের মধ্যে যে কোষ আছে, এটাকে আমরা বলি কোষ। কোষ হচ্ছে আমাদের মানে মানব দেহের একক যাকে বলা হয়, তার মধ্যে কি আছে, তার স্ট্রাকচারটা কি, সেটা আমি জানতে পারতাম না যতক্ষণ আমাদের কাছে একটা অণুবীক্ষণ যন্ত্র থাকতো। অণু বা ইংরেজিতে যেটাকে বলি আমরা অণুবীক্ষণ যন্ত্র, বা ইংরেজিতে যেটাকে বলি আমরা মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপটা যদি না থাকতো, আমরা কোনোদিনই সেল স্ট্রাকচার বা ভিতরে কী আছে এগুলো জানতে পারতাম না। এই যে অণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপটা তৈরি হয়েছে, তার পুরোটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের দান। যে পদার্থবিজ্ঞান পড়েই
পদার্থবিজ্ঞান ব্যবহার করেই আমরা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করতে পেরেছি, এবং সেই জন্যই আমরা এই সেল স্ট্রাকচার, যেটাকে আমরা কোষের মধ্যে কি আছে, যে মাইটোকন্ড্রিয়া আমরা বলি, মাইটোকন্ড্রিয়া আছে, সাইটোপ্লাজম আছে, তার লাইসোজোম আছে, রাইবোজোম আছে, নিউক্লিয়াস আছে, এগুলো আমরা বলতে পারছি শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ ব্যবহার করে। তো পদার্থবিজ্ঞান আমাদের কি করে, যে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করে। আর কি, পদার্থবিজ্ঞান প্রকৃতির নিয়মগুলো বর্ণনা করে। প্রকৃতির নিয়ম বলতে আমরা কি বুঝি? প্রকৃতির নিয়ম মানে হচ্ছে রুল, যেগুলো আমরা মেনে চলি। প্রকৃতিরও কিছু নিয়ম আছে। যেমন ধরো, বিজ্ঞানী আইজাক নিউটনের নাম তোমরা সবাই পড়েছো, সবাই শুনেছো, সবাই পড়েছো বই। এবং তিনি কি করেছিলেন? তিনি একটা গাছের তলায় বসেছিলেন, কিচ্ছু করছিলেন না, গাছের তলায় চুপচাপ বসেছিলেন। হঠাৎ করে, গাছটা ছিল আপেল গাছ, হঠাৎ করে কি হলো, একটা আপেল তার মাথায় এসে পড়লো। এই যখন আপেল তার মাথায় এসে পড়লো, তিনি এটা ভাবলেন যে না, মানে আপেলটা আমি খেয়ে নেব। পড়লো তো বললো ঠিক আছে আমি খেয়ে নেবো, এটা ভাবলেন না। তিনি কি ভাবলেন? তিনি ভাবলেন যে আপেলটা পড়লো কেন, আপেলটা উপর থেকে নিচের দিকে পড়লো কেন, উপর থেকে নিচের দিকে কেন পড়লো, কেন ও গাছ থেকে উপরের দিকে চলে গেল না। এই যে যখন তার মাথায় এই চিন্তাটা ঢুকলো যে আপেলটা নিচে কেন পড়লো, সেই তার চিন্তাভাবনা থেকেই জন্ম নিল যে তাহলে আপেল বা আপেলই হোক বা যে কোনো জিনিসই হোক, আমি যখন কোনো কিছুই যখন উপরে ছেড়ে দিই, ও নিচে এসেই পড়ে। মানে ধরো পৃথিবী, ও নিচে এসেই পড়ে। সরি, ওকে। তো তখন থেকেই তিনি এই যে প্রকৃতির একটি নিয়ম, ওকে, প্রকৃতির যে নিয়ম যে কোনো কিছু উপরে রাখলেই সেটা নিচের দিকে এসে পড়বে, এটা তিনি বর্ণনা করলেন। এবং সেখান থেকেই জন্ম নিল যে আমাদের বলি মহাকর্ষ তত্ত্ব, নিউটনের বিখ্যাত মহাকর্ষ তত্ত্ব, সেটার জন্ম নিল। এবং সেই মহাকর্ষ তত্ত্বের থেকেই আমরা জানতে পারি যে এই যে সূর্য আছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে আমাদের চন্দ্র বা চাঁদ ঘুরছে। তো পুরোটাই কিন্তু একটা নিয়ম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরবে, এরকম। তো এইগুলো, এই যে মহাকর্ষ নিয়ম, এটা একটা প্রকৃতির একটি নিয়ম। তো সেটা আমরা জানতে না পারতাম, বা সেটা ব্যাখ্যা করে, সেটাকে বর্ণনা করে পদার্থবিদ্যা বা ফিজিক্স। এবার আসছি, পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলোর অনুসরণে প্রযুক্তির উন্নয়ন ঘটে বা উন্নতি ঘটে। এবার প্রযুক্তি বলতে আমরা কী বুঝি? প্রযুক্তি বলতে আমরা যেটাকে ইংরেজিতে বলে টেকনোলজি, যেটা দিনের পর দিন আমরা উন্নতি করছি। যে আগে কী ছিল, আগে টেলিফোন ছিল, তারপরে এখন মোবাইল ফোন ইউজ করছি, এখনকার দিনে ইন্টারনেট ব্যবহার করছি, তারপরে এখন এই যে প্যাড, তার কম্পিউটার, সমস্ত কিছু আস্তে আস্তে কী হচ্ছে, নতুন হচ্ছে, উন্নত হচ্ছে। আগে যে টিভি ইউজ করতাম, যেরকম টিভি আগে ইউজ করতাম, সব বিশাল বড় টিভি, এখন কিন্তু প্রচুর ছোট হয়ে গেছে এবং প্রচুর স্লিম। এবং সেটা হয়েছে কারণ হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি আস্তে আস্তে বাড়ছে। আগে যেগুলো অনেক বড় ছিল, সেগুলো আস্তে আস্তে ছোটো হচ্ছে। তো সেই জন্য পদার্থবিজ্ঞানের জন্য এগুলো হচ্ছে। তো পদার্থবিজ্ঞান না পড়লে এগুলো, প্রযুক্তির উন্নয়ন ঘটবে না। এবার হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যয়ন হলো মানবিক প্রশিক্ষণ। মানে আমরা পদার্থবিজ্ঞান পড়লে আমাদের মানবিক প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ মানে আমরা যাকে ইংরেজিতে বলি ট্রেনিং। তো এটা একটা ট্রেনিং, যে আমাদের যে বুদ্ধি, আমাদের যে ব্রেন, সেটাকে আমাদের ট্রেন করে সবসময় মানসিকভাবে। তো সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান, এবং যাতে আমাদের বুদ্ধি বাড়ে এবং সব কিছুকে আমরা বুঝি, জানি। তো সমস্ত কিছুই পদার্থবিজ্ঞান সেটা আমাদেরকে করে, মানে যুক্তি সহকারে সমস্ত কিছু ভাবতে সাহায্য করে, এরকম। পদার্থবিজ্ঞান পাঠের মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। যে কোনো জিনিসকে আমরা যেভাবে ভাবি, যদি আমি পদার্থবিজ্ঞান না পড়ি আর পদার্থবিজ্ঞান পড়ি, তাহলে একই জিনিস আমরা দুভাবে ভাববো। একবার নর্মালি ভাববো, আর একবার হচ্ছে
যে পদার্থবিজ্ঞান পড়ার পরে যুক্তি সহকারে সেটা ভাববো যে এটা কেন হচ্ছে। পদার্থবিজ্ঞান আমাদের এটাই বলে যে যে সব কিছু পেছনে কিছু একটা কারণ আছে, এবং সেটা কারণটা হচ্ছে প্রকৃতির কারণ। যেরকম না যে কোনো একটা ভুতুড়ে কাণ্ড হলো, যেমন ধরো অরোরা বোরিয়ালিসকে সবাই আগে বলতো ভুতুড়ে কাণ্ড, কারণ হচ্ছে তোমার রাত্রেবেলা আলো দেখা যায়। সেটা কিন্তু নয়, সেটা হচ্ছে আমরা ফিজিক্স পড়ার পরে জানতে পেরেছি না, সেটার একটা নির্দিষ্ট প্রকৃতির কারণে হয়। তো সেই জন্য পদার্থবিজ্ঞান পাঠের মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এবার পদার্থবিজ্ঞানের মানে এই যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কেন পড়বো সেই নিয়ে একটা খুব ভালো বই আছে, সেটা হচ্ছে ফর দ্য লাভ অফ ফিজিক্স, লিখেছেন ওয়াল্টার লুইন, যিনি একজন খুব ভালো টিচার ছিলেন একটা সময়। ওনার ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেগুলো প্রচুর ভাইরাল হয়েছে, এবং তিনি এত সুন্দর করে ফিজিক্স বোঝান যে সবাই মুগ্ধ তার লেকচার দেখে। তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে ওয়াল্টার লুইন বলে। তো আর এই বইটাও তোমরা কিনতে পারো যদি চাও। এখানে সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার কাছে পিডিএফটা আছে। ইয়েস, তো এটা হচ্ছে সেই বইয়ের পিডিএফ, যেখানে দেখবে ফর দ্য লাভ অফ ফিজিক্স। ইনি হচ্ছেন ওয়াল্টার লুইন, যিনি এখানে ঝুলে আছেন। তো ক্লাসের মধ্যেই তিনি ঝুলে থাকতেন, এবং তিনি প্রত্যেকটা ফিজিক্সের যত এক্সপেরিমেন্ট হয় সেগুলো নিজেকে নিয়েই করেছেন। তো সেই জন্য তিনি বিখ্যাত। এখানে দেখো বই লেখা আছে যে তার যে বিভিন্ন ফ্যান আছে তারা বলেছে যে ইউ হ্যাভ চেঞ্জড মাই লাইফ, আমার জীবন আপনি আলাদা করে দিয়েছেন। একজন বলছে যে আই ওয়াক উইথ এ নিউ স্প্রিং ইন মাই স্টেপ অ্যান্ড আই লুক অ্যাট লাইফ থ্রু ফিজিক্স কালার আইজ। মানে হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ আমি একটা নতুন বসন্ত নিয়ে চলি। আবার আমি জীবনকে দেখি যে ফিজিক্স কালার ডায়েট, মানে হচ্ছে আমার চোখে ফিজিক্স মানে ভরে থাকে, ফিজিক্সের যে রং সেটা হচ্ছে আমাদের রায়ে ভরে থাকে, সেই চোখ দিয়ে আমি পৃথিবী মানে জগৎকে বা আমার জীবনকে দেখি। কত সুন্দর লিখেছে। আর উনি ছিলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, MIT-র প্রফেসর। আর এখানে তিনি ব্যাখ্যা করেছেন যে আমরা যেগুলো বললাম যে বিভিন্ন জিনিস, যে কেন আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাদেরকে ছোট কেন দেখায়, শুয়ে থাকলে আমরা বড়, আমাদের দৈর্ঘ্য বেড়ে যায় কেন। তারপরে হচ্ছে কেন এই যে রেনবো, কেন যে লালের পরে মানে এই যে ভিপজিওর ওই অর্ডারটাই কেন ফলো করে, যে বেগুনির পরে কেনই আকাশি থাকে, তো এই যে অর্ডারটা কেন ফলো করে। তারপরে হচ্ছে যে মানে ঝড় বৃষ্টি হলো, তারপরে যে মানে বাতাসটা দেখবে খুব সুন্দর স্মেল দেয়, কেন দেয়। তারপরে যখন আমি কোনো লিফটে চড়ি, এলিভেটর, দেখবে আমাদের ওজন বাড়ছে কমছে। যদি আমি উপর দিকে যাই তাহলে দেখবে ওজন বাড়ছে, আবার যদি নিচের দিকে নামি তখন দেখবে ওজন মানে মনে হচ্ছে আমার ওজন হালকা হয়ে গেছি। সেটা কেন হয়? এগুলো সব কিছুই কিন্তু ফিজিক্সের সারপ্রাইজ, এবং এগুলো জানতে গেলে আমাদেরকে ফিজিক্স পড়তেই হবে। এরকম অনেক কিছু আছে, বইটা দেখতে পারো, খুব সুন্দর বই। এবার যেখানে ছিলাম, ওকে, এবার আমি যেটা লাস্টে একটা কথাই বলবো যে এই যে ফিজিক্স কেন পড়বো সেটা তো বুঝলাম, কিন্তু ফিজিক্স পড়ে আমরা কী করতে পারি জীবনে, যে কেরিয়ার কী কী হতে পারে। তো আমি একটা ডিটেলস ভিডিও পরে আমি দেবো যে কী কী করা যায়, খুব ডিটেলসে সেটা, বাট আমি এখন একটা ওভারভিউ টাইপের দিচ্ছি যে কী কী নর্মালি হতে পারা যায়। যেমন ধরো তোমরা দেখেই থাকবে যে আমাদের যে টিচার আমরা বলি, ফিজিক্সের টিচার তোমরা হতে পারবে, যেমন লেকচারার হতে পারবে, কলেজে লেকচারার বলা হয় যাকে, লেকচারার। প্রফেসর হতে পারবে, সায়েন্টিস্ট হতে পারবে তোমরা। আমরা যেমন পিএইচডি করছি, তোমরা বিএসসি এমএসসি তারপরে পিএইচডি করে পোস্টডক করবে, তারপরে সায়েন্টিস্ট হতে পারবে, রিসার্চ করবে, তুমি বিভিন্ন জিনিস গবেষণা করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে পারে। অ্যাস্ট্রোফিজিসিস্ট মানে যারা হচ্ছে তোমার হচ্ছে ফিজিসিস্ট, হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিক্স যারা ধরো তোমার যে আমরা আকাশে যে তারা চন্দ্র সব কিছু দেখি, যে অ্যাস্ট্রোফিজিক্স পড়ে যারা, তারা ওই সব নিয়ে গবেষণা করে যে সূর্যে কী হচ্ছে, সূর্যের ভিতরে কী চলছে,
এরকম বিভিন্ন জিনিস নিয়ে তারা পড়াশোনা করে। তোমরা জিওফিজিসিস্ট হতে পারবে। জিওফিজিসিস্ট মানে হচ্ছে যে পৃথিবীর মধ্যে যে পৃথিবীর ভিতরে কী আছে সমস্ত কিছু, সেগুলো জিওফিজিস্টরা কাজ করে সেটা নিয়ে, সেটা হতে পারবে। আর তোমরা টেকনোলজি লাইনে যেতে পারো। টেকনোলজি লাইন মানে হচ্ছে মানে এই যে বললাম তোমরা জয়েন্ট এন্ট্রান্স দেবে, তো জয়েন্ট দিয়ে তোমরা কোথায় যাবে? তোমরা আইআইটি বা যেখানে ভালো জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, সেখানে ইঞ্জিনিয়ারিং পড়বে। এই ইঞ্জিনিয়ারিং পড়েই তোমরা বিভিন্ন টেকনোলজিক্যাল কোম্পানিতে জয়েন করতে পারো। তো সেখানেও ওই ফিজিক্স পড়েই সেগুলো হবে। টেকনোলজি এই যে বললাম যে মোবাইল, এখনকার দিনে তুমি 4G থেকে 5G হলো, 5G থেকে 6G হলো, 6G থেকে 7G হবে, এরকম জেনারেশান চলতেই থাকবে। তো এটা আরও বেশি অ্যাডভান্স হবে, আরও বেশি উন্নত হবে, এবং সমস্তই কিন্তু এই ফিজিক্স পড়েই হবে, ফিজিক্সকেই ব্যবহার করেই হবে। তো টেকনোলজিক্যালি তোমরা টেকনোলজিতে যেতে পারো। তো এরকম আরও অনেক অপশান আছে কেরিয়ারে। ফিজিক্স নিয়ে পড়লে তোমরা অনেক কিছু করতে পারো। এগুলো জাস্ট আমি যেগুলো আমাদের চিরাচরিত আমরা যেটা স্বাভাবিকভাবে দেখতে পাই সেগুলোই বললাম। আর ব্যাস, এবার এটুকুই যে কেন আমরা ফিজিক্স পড়বো এবং ফিজিক্সে পড়েই বা ফিজিক্স পড়েই বা আমরা কী করতে পারি জীবনে। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে বলো। ওকে, থ্যাংক ইউ।